ফার্মার্স বয় চ্যানেলে সবাইকে ওয়েলকাম। আজ আমি ইন্ডিয়ান পলিটি পার্ট 10 স্টার্ট করতে চলেছি। এর আগে আমি 9টা ক্লাস করিয়েছি, 9টা ক্লাস করিয়েছি আমি ইন্ডিয়ান পলিটির। আর বায়োলজি আমি 19টা ক্লাসে শেষ করেছি। যারা নতুন আছো তারা বায়োলজি ক্লাসগুলো দেখে নিতে পারো 1 থেকে 19 নম্বর ক্লাস পর্যন্ত। তাহলে বায়োলজি ওখানে টোটালি কমপ্লিট করেছি আমি, বায়োলজি ওখানে কমপ্লিট করে দিয়েছি। আর ইন্ডিয়ান পলিটি 1 নম্বর ক্লাস থেকে দেখো তাহলে খুব ভালো বুঝতে পারবে। আজ চলছে ইন্ডিয়ান পলিটি পার্ট 10 অর্থাৎ 10 নম্বর ক্লাস আজ চলছে। আমি 9 নম্বর ক্লাসে আমি তোমাদের করিয়েছিলাম যে ইউনিয়ন অ্যান্ড টেরিটরিজ করিয়েছিলাম, অর্থাৎ যুক্তরাষ্ট্র অঞ্চলসমূহ করিয়েছি, যেখানে আমি পড়িয়েছিলাম তোমাদের সংবিধান যখন তৈরি হয় তখন আর্টিকেল কতগুলি আর্টিকেল অর্থাৎ ধারা, কতগুলো ধারা ছিল, 395 ধারা ছিল। শিডিউল অর্থাৎ তপশিল ছিল কত, 8টা, বর্তমানে রয়েছে 12টা। পূর্বে পার্ট ছিল 12, পরবর্তীতে সেটা হয়েছে 22 এবং তারপরও বর্তমানে 25। কিন্তু আমি তোমাদেরকে এখানে বলেছিলাম যে এসএসসি যত এক্সাম হয় সেখানে কিন্তু 22ই তারা গ্রহণ করে, 25 নয়। তারপরে আমি তোমাদের পড়িয়েছিলাম যে আমাদের যে সংবিধান এটাকে বলা হয় ধার করা সংবিধান, অর্থাৎ নানান জায়গা থেকে আমরা ধার করেছি। সবথেকে বেশি ঋণী কার কাছে? 1935 সালে ভারত শাসন আইনের কাছে। এগুলো আমি করিয়ে দিয়েছিলাম। তারপর তোমাদের পড়িয়েছি ফেডারেল সিস্টেম। ফেডারেল সিস্টেমে কি পড়িয়েছি? ক্ষমতা সমস্ত রাজ্যের মধ্যে ভাগ করে দেওয়া, অর্থাৎ কেন্দ্র ও রাজ্যের মধ্যে ক্ষমতাকেই ফেডারেল বলা হয়। তারপর তোমাদেরকে দেখো আজ আমি তোমাদেরকে পড়াবো অফিস অফ গভর্নর। অফিস অফ গভর্নর তোমাদেরকে আজ আমি পড়াবো। আজ তোমাদের পড়াবো অফিস অফ গভর্নর। অফিস অফ গভর্নর, অফিস অফ গভর্নর, ভালো করে দেখো অফিস অফ গভর্নর। আজ আমি শুরু করছি অফিস অফ গভর্নর থেকে। এর আগে আমি তোমাদেরকে শেষ করেছি 9 নম্বর ক্লাসে ফেডারেল সিস্টেম। তো গভর্নরকে রাষ্ট্রপতি নিয়োগ করে, ভালো করে বুঝবে। গভর্নরকে গভর্নরকে নিয়োগ করে কে? গভর্নরকে নিয়োগ করে কে? গভর্নরকে নিয়োগ করে রাষ্ট্রপতি। রাষ্ট্রপতি গভর্নরকে নিয়োগ করতে পারে। তাহলে গভর্নরকে কে নিয়োগ করে? রাষ্ট্রপতি গভর্নরকে নিয়োগ করে। রাষ্ট্রপতি অর্থাৎ প্রেসিডেন্ট নিয়োগ করে। তাহলে গভর্নরকে কে নিয়োগ করে? রাষ্ট্রপতি নিয়োগ করে। এখান থেকে পয়েন্ট মাথায় রাখবে যে রাষ্ট্রপতি গভর্নরকে একাধিক রাজ্যের জন্য, গভর্নরকে কি একাধিক রাজ্যের জন্য নিয়োগ করতে পারেন। নিয়োগ করতে পারেন, মনে রাখবে, এখানে লিখে রাখো সর্বাধিক নিয়োগ করতে পারেন একাধিক রাজ্যের জন্য। সর্বাধিক কটা রাজ্য? সর্বাধিক, মনে রাখবে, সর্বাধিক 3টি রাজ্য। সর্বাধিক 3টি রাজ্যের জন্য, সর্বাধিক 3টি রাজ্যের জন্য। তাহলে আমি কি বললাম? পয়েন্টটা মাথায় রাখবে যে অফিস অফ গভর্নর। তাহলে গভর্নরকে কে নিয়োগ করে? গভর্নরকে নিয়োগ করে রাষ্ট্রপতি নিয়োগ করে, একটা রাজ্যে নিয়োগ করা হয়। তাহলে গভর্নরকে নিয়োগ করে কে? গভর্নর বাংলা লিখে নিতে পারো, গভর্নর বাংলা হচ্ছে রাজ্যপাল। তাহলে রাজ্যপাল বা গভর্নরকে কে নিয়োগ করে? তাহলে গভর্নরকে নিয়োগ করে রাষ্ট্রপতি। একজন গভর্নরকে রাষ্ট্রপতি একাধিক রাজ্যের জন্য নিয়োগ করতে পারে। সর্বাধিক কটা রাজ্যের জন্য? সর্বাধিক 3টি রাজ্যের জন্য। প্রত্যেকে নোট করবে। আর তোমরা জানো, যারা পুরনো আছো তারা তো জানোই, যারা নতুন আছো তাদের উদ্দেশ্য বলছি যে ক্লাস আমি দেখো সোম থেকে শুক্রবার আমি তোমাদেরকে জিকে পার্টটা ডিটেলস, সোম মঙ্গল বুধবার এই 3 দিন আমি কি করছি? জিকে পার্টটা ডিটেলস ক্লাস করাচ্ছি। আর বৃহস্পতি শুক্রবার তোমাদেরকে জিকে পড়াচ্ছি। আর শনিবার রাত 8টাতে রাজ্য দর্শন। আর সোম থেকে শুক্র টাইম হচ্ছে 12টা। তাহলে নিয়মিত ক্লাস করো, তাহলে ভালো কিছু শিখতে পারবে। আর প্রত্যেকে কিন্তু নোট করবে, নিয়মিত ক্লাস করো। 30 মিনিটের ক্লাস হবে, নিয়মিত করো। নেক্সট পয়েন্ট লেখো পাবলিক সার্ভিস কমিশন। নেক্সট পয়েন্ট লেখো, তাহলে নেক্সট পয়েন্ট কি বললাম? নেক্সট পয়েন্ট লেখো
পাবলিক সার্ভিস কমিশন। তাহলে নেক্সট পয়েন্ট কি বলেছি, পাবলিক সার্ভিস কমিশন। তাহলে পাবলিক সার্ভিস কমিশন সম্পর্কে বিস্তারিত জানবো, প্রত্যেকে নোট করো, পাবলিক সার্ভিস কমিশন সম্পর্কে আমরা বিস্তারিত জানবো। দেখো পাবলিক সার্ভিস কমিশন, এটাকে পাবলিক সার্ভিস কমিশনকে দেখো ইউপিএসসি, ভালো করে বুঝবে, ভালো করে বুঝে নাও, এই ব্যাপারগুলো ক্লিয়ার করে নাও, তাহলে মনে থাকবে ইউপিএসসি। তাহলে ইউপিএসসি দেখো, ইউপিএসসির আমরা বলি না ইউপিএসসির এক্সাম, ইউপিএসসির এক্সাম কোনগুলো, কেন্দ্রে যে উচ্চপদস্থ যে সমস্ত এক্সাম আছে, কি কি আছে এর মধ্যে দেখো, যেমন এর মধ্যে লিখে নিতে পারো এর মধ্যে কোন এক্সামগুলো পড়ছে। এর মধ্যে পড়ছে যেমন আইএএস, আইপিএস, আইএফএস, এই এক্সামগুলো সব কিসের মধ্যে পড়ছে, ইউপিএসসি এক্সামের মধ্যে পড়ছে। এবার আমরা জানবো যে এটা কত নম্বর ধারাতে রয়েছে, এটা কত নম্বর ইউপিএসসি এক্সাম, এটা কত নম্বর ধারাটা জেনে নাও যে ইউপিএসসির এক্সাম এটা কত নম্বর ধারাতে রয়েছে সংবিধানে। আমি দেখো ART লিখছি, তোমরা বুঝে নেবে, আর্টিকেল মানে হচ্ছে ধারা, ঠিক আছে, আমি সংক্ষেপে লিখছি আর্টিকেল, ART লিখবো সব জায়গায়, তোমরা কিন্তু বুঝে নেবে আর্টিকেল অর্থাৎ ART লিখছি মানে হচ্ছে ধারা। তাহলে সংবিধানের কত নম্বর ধারা অর্থাৎ আর্টিকেল কত, যে ইউপিএসসি এই এক্সামের কথা উল্লেখ আছে 315, মনে রাখবে 315 নং ধারাতে, আর্টিকেল কত 315, অর্থাৎ 315 নং ধারাতে এই ইউপিএসসির উল্লেখ আছে, ইউপিএসসির উল্লেখ আছে। ইউপিএসসির মধ্যে কোন কোন এক্সামগুলো পড়ছে দেখো আমি লিখে দিয়েছি, আইএএস, তারপরে আইপিএস, তারপরে আইএফএস, এইগুলো সমস্ত কিছু পড়ছে। তারপরে এইগুলো ফুল ফর্মও লিখে নিতে পারো, আইএএস এর ফুল ফর্ম কি, ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস, তারপর হচ্ছে আইপিএস ইন্ডিয়ান পুলিশ সার্ভিস, আইএফএস ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিস, এগুলো তোমরা লিখে নিতে পারো, এগুলো জেনে নাও, এখান থেকে কোশ্চেন কিন্তু আসে। তারপরে লেখো, তারপরে আমরা জানবো, তারপরে আরেকটা পয়েন্ট, পাবলিক সার্ভিস কমিশন আরেকটা পয়েন্ট জানো, লেখো স্টেট পিএসসি, তাহলে রাজ্যের যে সমস্ত পরীক্ষাগুলো হচ্ছে সেগুলো হচ্ছে কী বলছে, স্টেট পিএসসি। এটাও ধারা কত, এটাও আর্টিকেল কত 315 নং আর্টিকেলে রয়েছে কি, স্টেট পিএসসি। ভালো করে বুঝবো আমি কি বললাম, পাবলিক সার্ভিস কমিশন সম্পর্কে আমরা কি শিখলাম, যে ইউপিএসসি এক্সামগুলো রয়েছে আর রয়েছে স্টেট পিএসসি, তাই তো। ইউপিএসসির এক্সামগুলোর মধ্যে আমি কী বলেছি, যেমন আইএএস বলেছি, আইপিএস বলেছি, আইএফএস বলেছি। তাহলে ইউপিএসসির কত ধারায় রয়েছে, 315 নং ধারায়, আর স্টেট পিএসসি কত নং ধারায় রয়েছে, এটাও রয়েছে 315 নং ধারায়। তাহলে পাবলিক সার্ভিস কমিশন সম্পর্কে আমরা জানলাম। নেক্সট পয়েন্ট লেখো, নেক্সট পয়েন্ট লিখে নাও, জুডিশিয়ারি সিস্টেম হচ্ছে বাংলা লিখে নিতে পারো বিচার ব্যবস্থা। জুডিশিয়ারি সিস্টেম মানে হচ্ছে বিচার ব্যবস্থা। দেখো বিচার ব্যবস্থা বলতে আমরা কি বুঝবো, বিচার ব্যবস্থা কোথায় বিচার হয় সেগুলোই জানবো, যে কোথায় বিচার হয়। তাহলে বিচার হয় কোথায়, আমরা জানি যে ডিস্ট্রিক্ট কোর্ট রয়েছে, তারপর রয়েছে হাইকোর্ট রয়েছে, সুপ্রিম কোর্ট রয়েছে, সেটাই সম্পর্কে তোমাদের আমি পড়াবো, যে কি জুডিশিয়ারি সিস্টেম। তাহলে পার্ট করেই দেখো আমি পড়াচ্ছি, যাতে তোমরা রিলেট করতে পারো, পরীক্ষা হলে এলে তোমরা রিলেট করে তোমরা অ্যান্সার করতে পারো। মুখস্থ বিদ্যার দরকার নয়, নিয়মিত ক্লাস করো, তাহলে দেখবে নিজেরাই অ্যান্সার পারবে, কখনো ভুল যাবে না তোমাদের। শুধু যে নিয়মিত ক্লাস করো, ক্লাসগুলো বন্ধুদের মধ্যে শেয়ার করো, আর বন্ধুদের অবশ্যই বলবে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে, কারণ আমি বলেছি সবসময়ের জন্য আমি তোমাদের ফিস ছাড়া অর্থাৎ ফ্রিতেই আমি সবসময় পড়াবো, কিন্তু বন্ধুদের মধ্যে অবশ্যই তোমরা শেয়ার করবে। তাহলে আমি দেখো এখানে কি করেছি, জুডিশিয়ারি সিস্টেম হচ্ছে বিচার ব্যবস্থা। তাহলে বিচার ব্যবস্থা বলতে আমরা কি বুঝলাম, যে বিচার ব্যবস্থা মানে যেখানে বিচার হয়, যেমন রয়েছে ডিস্ট্রিক্ট কোর্ট রয়েছে, তারপরে হাইকোর্ট রয়েছে, তারপরে সুপ্রিম কোর্ট রয়েছে। দেখো আমি এগুলো সংক্ষেপে লিখবো, তোমরা কিন্তু একটু লিখে নেবে। তাহলে আমি যদি প্রথমে লিখি ডিস্ট্রিক্ট কোর্ট, দেখো ডিস্ট্রিক্ট কোর্টের ঠিক উপরে যাবে কি, হাইকোর্ট, তাহলে ডিস্ট্রিক্ট কোর্টের উপরে গেল হাইকোর্ট, তারপরে লিখবো সুপ্রিম কোর্ট,
সুপ্রিম কোর্ট, সুপ্রিম কোর্ট। তাহলে ভালো করে বুঝে নাও, তাহলে এখান থেকে একটু বুঝে নাও যে প্রথমে কি লিখেছি দেখো, ডিস্ট্রিক্ট অর্থাৎ জেলার যে কোর্ট থাকে, তাহলে জেলার উপরে রয়েছে কোন কোর্ট? হাইকোর্ট। তাহলে একটা রাজ্যে থাকে হাইকোর্ট, আর তারপরে রয়েছে কি? সুপ্রিম কোর্ট। এবার দেখো এই কোর্টগুলো সম্পর্কে একটু একটু জেনে নিই আমরা। প্রথমে রয়েছে কি? যে ডিস্ট্রিক্ট কোর্ট, যতটা পরীক্ষা আসে আমি ততটাই বলবো। ডিস্ট্রিক্ট কোর্ট রয়েছে, ডিস্ট্রিক্ট কোর্টের উপরে কি রয়েছে? হাইকোর্ট। তাহলে এটা হাইকোর্টের সংখ্যা কত? এখান থেকে জানবো যে হাইকোর্ট বর্তমানে রয়েছে কি? বর্তমানে সংখ্যা, বর্তমানে হাইকোর্টের সংখ্যা বর্তমানে হাইকোর্টের সংখ্যা কত? 25। তাহলে বর্তমানে হাইকোর্টের সংখ্যা কত? 25। তাহলে কি বললাম? বর্তমানে হাইকোর্টের সংখ্যা হচ্ছে 25। তাহলে দেখো হাইকোর্ট সম্পর্কে জানলাম যে বর্তমানে পরীক্ষায় কোশ্চেনটা খুবই আসে যে বর্তমানে হাইকোর্টের সংখ্যা কত। তাহলে আমরা জানলাম বর্তমানে হাইকোর্টের সংখ্যা কত? 25 অর্থাৎ 25। তারপরে হচ্ছে সুপ্রিম কোর্ট সম্পর্কে জানবো যে সুপ্রিম কোর্টের সংখ্যা কত? সুপ্রিম কোর্টের সংখ্যা কত? সুপ্রিম কোর্টের সংখ্যা বর্তমানে কি দেখো সবসময়ের জন্য সুপ্রিম কোর্ট একটি। সুপ্রিম কোর্টের সংখ্যা কত? একটি। এখান থেকে দেখো আরেকটা কোশ্চেন আসে, দেখো তারপর কি জানলাম, দেখো হাইকোর্ট সম্পর্কে বলেছে যে হাইকোর্ট বর্তমানে কটি হাইকোর্ট রয়েছে? বর্তমানে হাইকোর্টের সংখ্যা হচ্ছে 25। তারপরে কি বললাম যে সুপ্রিম কোর্টের সংখ্যা কত? আমাদের দেশের সুপ্রিম কোর্টের সংখ্যা 1। তাই বলছে সুপ্রিম কোর্টকে বলা হয় সংবিধানের গার্জিয়ান বলা হয়। দেখো সংবিধানের গার্ডিয়ান কাকে বলা হয়? সংবিধানের গার্জিয়ান বলা হয় কাকে? সুপ্রিম কোর্টকে। সংবিধানের কি লিখলাম যে সুপ্রিম কোর্টকে সংবিধানের গার্জিয়ান বলা হয়, সংবিধানের গার্জিয়ান বলা হয়। তাহলে দেখো আমি এখানে তোমাদের কি কি পড়িয়েছি ভালো করে লিখে বুঝে নাও যে জুডিশিয়ারি সিস্টেম অর্থাৎ বিচার ব্যবস্থার মধ্যে কি কি পড়িয়েছি। সবার দেখো একদম নিচে করিয়েছি তোমাদের কি? ডিস্ট্রিক্ট কোর্ট। তার উপরে রয়েছে কি? হাইকোর্ট। হাইকোর্টের সংখ্যা কত বলেছি? বর্তমানে 24 প্লাস অন, তাহলে কত? 25। বর্তমানে হাইকোর্টের সংখ্যা আমাদের দেশে কত রয়েছে? 25 রয়েছে। তারপর বলেছে সুপ্রিম কোর্টের সংখ্যা অন, অর্থাৎ একটাই রয়েছে সুপ্রিম কোর্ট, সর্বোচ্চ বিচারালয় যেটা রয়েছে সেটা হচ্ছে সুপ্রিম কোর্ট। তাহলে কি বলেছে? সুপ্রিম কোর্টকে বলা হয় সংবিধানের কি? গার্জিয়ান বলা হয়। পরীক্ষা আসে সংবিধানের গার্জিয়ান কাকে বলা হয়? সুপ্রিম কোর্টকে বলা হয়। নেক্সট পয়েন্ট লেখো, দেখো আমি তোমাদেরকে বলেছি যে আমাদের দেশের সংবিধান ধার করা সংবিধান, অর্থাৎ নানান জায়গা থেকে কিছু না কিছু নিয়েই আমাদের সংবিধান তৈরি হয়েছে। এবারে আমরা জানবো যে কোন দেশ থেকে কি কি নিয়েছি আমরা, আমাদের সংবিধান তৈরির ক্ষেত্রে কোন দেশ থেকে কি কি নেওয়া হচ্ছে সেই সম্পর্কে জানবো। প্রত্যেকে কিন্তু নোট করো। ব্রিটিশদের কাছ থেকে অর্থাৎ ব্রিটিশদের কাছ থেকে আমরা কি কি নিয়েছি ভালো করে বোঝো। আমাদের সংবিধান তৈরির ক্ষেত্রে ব্রিটিশদের কাছ থেকে আমরা কি কি নিয়েছি সেই সম্পর্কে আমরা জানব। ব্রিটিশদের কাছ থেকে আমরা কি কি নিয়েছি, দেখো এদের কাছ থেকে প্রথমত আমরা নিয়েছি কি? পার্লামেন্টারি সিস্টেম। প্রথমত আমরা কি নিয়েছি? দেখো কি বললাম? ব্রিটিশদের কাছ থেকে প্রথমত কি নিয়েছি? দেখো ব্রিটিশদের কাছ থেকে আমরা নিয়েছি কি? পার্লামেন্টারি সিস্টেম। এখানে এগুলো কিন্তু ক্লিয়ার করে নাও যে ব্রিটিশদের কাছ থেকে আমরা কি নিয়েছি আমাদের সংবিধান তৈরির ক্ষেত্রে। আমি কি বললাম যে ভারতীয় সংবিধান হচ্ছে নানান জায়গা থেকে কিছু কিছু তথ্য নিয়ে কিন্তু ভারতীয় সংবিধান তৈরি হয়েছে, যার কারণে আমি কি বলেছি ভারতীয় সংবিধান হচ্ছে ধার করা সংবিধান আমরা বলতে পারি। সবথেকে বেশি ঋণী কার কাছে? 1935 সালে ভারত শাসন আইনের কাছে। তাহলে আমরা এবার কি জানবো? আমি কি বললাম এই পয়েন্টটা যে কোন কোন দেশ থেকে আমরা কি কি নিয়েছি সংবিধান তৈরির ক্ষেত্রে সেগুলো সম্পর্কে জানবো। তাহলে ব্রিটিশদের কাছ থেকে আমরা কি কি নিয়েছি, এটা কি লিখলাম? পার্লামেন্টারি সিস্টেম। অর্থাৎ পার্লামেন্টারি সিস্টেম কি কি রয়েছে এই সম্পর্কে জানবো যে এর মধ্যে কি কি পড়ছে। দেখো পার্লামেন্টারি সিস্টেমের মধ্যে পড়ছে, লিখে নাও, পার্লামেন্টারি সিস্টেমের মধ্যে কি কি পড়ছে। পার্লামেন্টারি সিস্টেমের মধ্যে পড়ছে রাজ্যসভা পড়ছে, তোমরা লিখে নাও যারা, আমি শর্ট ফর্ম লিখছি। রাজ্যসভা পড়ছে, আর কি পড়ছে? লোকসভা পড়ছে, রাজ্যসভা পড়ছে, লোকসভা পড়ছে, আর কি পড়ছে?
প্রেসিডেন্ট, প্রেসিডেন্ট পড়ছে। তাহলে কি বলছি, রাজ্যসভা পড়ছে, রাজ্যসভা, রাজ্যসভা, লোকসভা, লোকসভা, লোকসভা আর প্রেসিডেন্ট অর্থাৎ রাষ্ট্রপতি, রাষ্ট্রপতি, প্রেসিডেন্ট অর্থাৎ কি, রাষ্ট্রপতি। তাহলে কি বললাম, পার্লামেন্টারি সিস্টেম আমরা কোথা থেকে নিয়েছি, ব্রিটিশদের কাছ থেকে নিয়েছি। সেই পার্লামেন্টারি সিস্টেমের মধ্যে কি কি পড়ছে, তাহলে আমরা সবাই জানি যে তোমাদের যখন রাজ্য দর্শন ক্লাস আমি করাই, রাজ্য দর্শন ক্লাসের ক্ষেত্রে আমি তোমাদেরকে করিয়েছি যে রাজ্য দর্শন ক্লাসে রয়েছে যে একটা রাজ্যের লোকসভা সিট কত, রাজ্যসভা সিট কত, এগুলো তোমাদের পড়াই। তাহলে সেটা কিভাবে এলো এবার ভালো করে বুঝে নাও, দেখবে এবার ইজি লাগবে যে পার্লামেন্টারি সিস্টেমটা আমরা কোন দেশ থেকে নিয়েছি, ব্রিটিশদের কাছ থেকে নিয়েছি। পার্লামেন্টারি সিস্টেমের মধ্যে কি কি পড়ছে, পার্লামেন্টারি সিস্টেমের মধ্যে এক পড়ছে তোমাদের কি, রাজ্যসভা, তারপরে পড়ছে কি লোকসভা, তারপরে পড়ছে কি প্রেসিডেন্ট। তারপরে আমি বলেছি আমাদের উচ্চকক্ষের নাম কি, রাজ্যসভা, নিম্নকক্ষের নাম হচ্ছে লোকসভা, এগুলো তোমাদেরকে আমি পড়িয়েছি। তাহলে পার্লামেন্টারি সিস্টেম বোঝা গেল যে পার্লামেন্টারি সিস্টেমের মধ্যে রাজ্যসভা, লোকসভা আর প্রেসিডেন্ট পড়ছে। এবার দেখো এখান থেকে আমরা কি কি জানবো, আর কি কি নিয়েছি ব্রিটিশদের কাছ থেকে, রুল অফ ল, আর কি নিয়েছি, রুল অফ ল, আর কি নিয়েছি, রুল অফ ল, রুল অফ ল, আর কি নিয়েছি। তাহলে এটা সেকেন্ড পয়েন্ট। প্রথমে পার্লামেন্টারি সিস্টেম, পার্লামেন্টারি সিস্টেমের মধ্যে কী কী পড়ছে বুঝিয়ে দিয়েছি। তারপরে নিয়েছি রুল অফ ল, তারপরে হচ্ছে ল মানে আইন। তারপরে লেখো নেক্সট পয়েন্ট, লেখো ব্রিটিশদের কাছ থেকে আর কি কি নিয়েছি। দ্বিতীয় বললাম, 3 নম্বরে লেখো, তৃতীয়তে লেখো কী নিয়েছি, তৃতীয়তে নিয়েছি লেখো তাহলে দেখো 3 নম্বর কী নিয়েছি বলছে সিটিজেনশিপ অর্থাৎ নাগরিকত্ব। তাহলে সিটিজেনশিপ এটা আমরা ব্রিটিশদের কাছ থেকে নিয়েছি। আর কি বললাম দেখো 4 নম্বর হচ্ছে কি বাইক্যামেরাল হাউস, অর্থাৎ আমরা পড়েছি যে উচ্চকক্ষ নিম্নকক্ষ। তাহলে ব্রিটিশদের কাছ থেকে কী কী নিয়েছি তাহলে ভালো করে লিখে নাও। তাহলে ব্রিটিশদের কাছ থেকে আমরা কী কী নিয়েছি, ব্রিটিশদের কাছ থেকে প্রথম হচ্ছে পার্লামেন্টারি সিস্টেম নিয়েছি। সেই পার্লামেন্টারি সিস্টেমের মধ্যে কি বললাম, লোকসভা রয়েছে, রাজ্যসভা রয়েছে আর প্রেসিডেন্ট রয়েছে। আর কি নিয়েছি, রুল অফ ল নিয়েছি। আর কি নিয়েছি আমরা ব্রিটিশদের কাছ থেকে, সিটিজেনশিপ অর্থাৎ নাগরিকত্ব। আর কি নিয়েছি, বাইক্যামেরাল হাউস অর্থাৎ যে উচ্চকক্ষ নিম্নকক্ষ বললাম, রাজ্যসভা আর কি লোকসভা। দেখো এই পার্লামেন্টের মধ্যে যেমন রয়েছে ভালো করে বুঝে নাও। দেখো পার্লামেন্টের মধ্যে কি রয়েছে, পার্লামেন্টের মধ্যে যেমন রয়েছে, পার্লামেন্টের মধ্যে যেমন রয়েছে দেখো রাজ্যসভা, আর লোকসভা। তাহলে কি বললাম, রাজ্যসভা, লোকসভা, রাজ্যসভা আর কি লোকসভা, রাজ্যসভা লোকসভা পার্লামেন্টের মধ্যে রয়েছে। এবার দেখো যদি আমরা স্টেটের ক্ষেত্রে চলে যাই, ভালো করে বোঝো এখানে, যদি আমরা চলে যাই স্টেটের ক্ষেত্রে দেখো স্টেটের ক্ষেত্রে সেটা কী হবে ভালো করে বুঝে নাও, এই জায়গাগুলো ক্লিয়ার করে নাও। তাহলে আমি বললাম রাজ্যের পার্লামেন্টের ক্ষেত্রে যেমন রাজ্যসভা, লোকসভা, রাজ্যসভা হচ্ছে উচ্চকক্ষ আর লোকসভা হচ্ছে নিম্নকক্ষ, তেমনি স্টেটের ক্ষেত্রে অর্থাৎ রাজ্যের ক্ষেত্রে কি বলা হয়, বিধানসভা, আর কি বিধান পরিষদ, বিধানসভা আর কি বিধান পরিষদ। জায়গাটা ক্লিয়ার করে নাও। তাহলে কি বললাম, পার্লামেন্টের মধ্যে রয়েছে যেমন রাজ্যসভা, লোকসভা, রাজ্যসভা উচ্চকক্ষ, লোকসভা নিম্নকক্ষ, তেমনি স্টেটে অর্থাৎ স্টেট মানে রাজ্যের মধ্যে রয়েছে বিধানসভা আর বিধান পরিষদ। তাহলে ব্রিটিশদের কাছ থেকে কী কী নিয়েছি আমি ডিটেলসে বলে দিলাম তোমাদের। তাহলে এখানে যা কিছু বললাম এখানে কি কি বলেছি দেখো, যে ব্রিটিশদের কাছ থেকে নেওয়া হয়েছে
পার্লামেন্টারি সিস্টেম নেওয়া হয়েছে, রুল অফ ল নেওয়া হয়েছে, সিটিজেনশিপ নেওয়া হয়েছে, আর বাইক্যামেরাল হাউস নেওয়া হচ্ছে। তাহলে এগুলো নেওয়া হচ্ছে কাদের কাছ থেকে? ব্রিটিশ অর্থাৎ ব্রিটেন থেকে। ব্রিটিশ অর্থাৎ ব্রিটেন থেকে। ব্রিটেন থেকে। তোমাদেরকে আমি পড়িয়েছি ব্রিটেন কোন কোন দেশ নিয়ে। ব্রিটেন শুধু একটা নয়, 4টে দেশ নিয়ে গঠিত। সে 4টে দেশের নাম বলো। সে 4টে দেশ কি? ব্রিটেন কোন কোন দেশ নিয়ে গঠিত হয়েছে? ব্রিটেন গঠিত হয়েছে স্কটল্যান্ড, লিখে নিতে পারো, যারা পুরনো আছো তারা তো জানোই। স্কটল্যান্ড আমি বহুবার আলোচনা করেছি। স্কটল্যান্ড, আয়ারল্যান্ড, ওয়েলস আর ইংল্যান্ড। স্কটল্যান্ড, আয়ারল্যান্ড, ওয়েলস আর ইংল্যান্ড, এই 4টি দেশ নিয়ে কিন্তু ব্রিটেন তৈরি হয়েছে। যে ব্রিটেনকে আমরা ব্রিটিশ বলি বা ইউকে বলি, তাই তো? ইউকে হিসাবে আমরা জানি। তাহলে সেই ইউকে বা ব্রিটেন তৈরি হয়েছে কোন কোন দেশ নিয়ে? 4টে দেশ নিয়ে। স্কটল্যান্ড, আয়ারল্যান্ড, ওয়েলস আর কোন দেশ? আর হচ্ছে ইংল্যান্ড। এই 4টি দেশ নিয়ে কিন্তু গঠিত হয়েছে কি? ব্রিটেন। তাহলে ব্রিটিশদের কাছ থেকে বা ব্রিটেন থেকে আমরা কী কী নিয়েছি সেগুলো আমরা জানলাম। নেক্সট পয়েন্ট লেখো। নেক্সট পয়েন্ট লেখো, ইউএসএ অর্থাৎ আমেরিকা। ইউএসএর কাছ থেকে আমরা গ্রহণ করেছি, অর্থাৎ সংবিধান তৈরির ক্ষেত্রে আমরা ইউএসএ অর্থাৎ আমেরিকার কাছ থেকে কি নিয়েছি, গ্রহণ করেছি। কি গ্রহণ করেছি এবার আমরা জানবো। দেখো আমেরিকার কাছ থেকে আমরা কি নিয়েছি। আমেরিকার কাছ থেকে নিয়েছি আমরা ফান্ডামেন্টাল রাইট। আমেরিকার কাছ থেকে কি নিয়েছি? ফান্ডামেন্টাল রাইট। তাহলে দেখো কি বললাম, ইউএসের কাছ থেকে আমরা কি গ্রহণ করেছি? ইউএসের কাছ থেকে আমরা গ্রহণ করেছি কি? ফান্ডামেন্টাল রাইট। তাহলে ইউএসের কাছ থেকে গ্রহণ করেছি কি? ফান্ডামেন্টাল রাইট। সংবিধান তৈরির ক্ষেত্রে ইউএসের কাছ থেকে নিয়েছে অর্থাৎ আমেরিকার কাছ থেকে নিয়েছি ফান্ডামেন্টাল রাইট। ফান্ডামেন্টাল রাইট মানে বাংলা যা লিখছো লিখে নাও, মৌলিক অধিকার। মৌলিক অধিকার নিয়েছি আমরা কোন দেশ থেকে? অর্থাৎ ফান্ডামেন্টাল রাইট বা মৌলিক অধিকার আমরা কোন দেশ থেকে নিয়েছি? মৌলিক অধিকার নিয়েছি ইউএসএ অর্থাৎ আমেরিকা থেকে। দেখো এখান থেকে একটা ইম্পর্টেন্ট পার্ট লিখে নাও। তোমাদের আমি নোট কী করে করতে হয় সেটা আমি তোমাদেরকে শিখিয়েছি। এখানে একটা পয়েন্ট লিখে নাও যে পার্লামেন্টের আইন পরিবর্তন করা হয়। পার্লামেন্টের আইন পরিবর্তন করা হয় আর্টিকেল, ART লিখছি মানে আর্টিকেল অর্থাৎ ধারা। আর্টিকেল কত? 368 নং আর্টিকেল অনুযায়ী ভালো করে মনে রাখবে যে পার্লামেন্টের আইন পরিবর্তন করা যায়। পার্লামেন্টের আইন পরিবর্তন করা হয় বা পরিবর্তন করা যায় কত নং আর্টিকেল অনুযায়ী? এটা কিন্তু পরীক্ষায় আসে। আর্টিকেল 368 অনুযায়ী পার্লামেন্টের আইন পরিবর্তন করা যায়। নেক্সট পয়েন্ট লেখো। দেখো ইউএসের কাছ থেকে প্রথম কি বললাম? মৌলিক অধিকার নিয়েছি, ফান্ডামেন্টাল রাইট নিয়েছি আমরা কাদের কাছ থেকে? ফান্ডামেন্টাল রাইট আমরা নিয়েছিলাম কি বলেছি তোমাদের? ফান্ডামেন্টাল রাইট নিয়েছি ইউএসের কাছ থেকে অর্থাৎ আমেরিকার কাছ থেকে। আর কি নিয়েছি? দ্বিতীয় নিয়েছি কি? দেখো জুডিশিয়াল রিভিউ নিয়েছি। জুডিশিয়াল রিভিউ অর্থাৎ বিচার পর্যালোচনা। জুডিশিয়াল রিভিউ বাংলায় লিখে নিতে পারো বিচার পর্যালোচনা। তাহলে বিচার পর্যালোচনা কোথা থেকে নিয়েছি? বিচার পর্যালোচনা আমরা নিয়েছি কোথা থেকে? বিচার পর্যালোচনা নিয়েছি আমরা ইউএসএ অর্থাৎ আমেরিকার কাছ থেকে। তারপরে আর কি নিয়েছি আমরা? এখান থেকে নিয়েছি, দেখো আর কি নিয়েছি? তৃতীয় নম্বর নিয়েছি দেখো ইমপিচমেন্ট।
এইটা কিন্তু স্টার দিয়ে রাখতে পারো, ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট কিন্তু এটা। যে তাহলে আমেরিকার কাছ থেকে কি বললাম, ফান্ডামেন্টাল রাইট অর্থাৎ মৌলিক অধিকার, দ্বিতীয় কি নিয়েছি, জুডিশিয়াল রিভিউ নিয়েছি, তৃতীয় বললাম কি ইমপিচমেন্ট। ইমপিচমেন্টটা আমি স্টার দিতে বলেছি, কেন স্টার দিতে বলেছি এবার বুঝবে যে কেন স্টার দিতে বলেছি। তো তোমরা এবার লিখে নাও যে ইমপিচমেন্ট পদ্ধতি দ্বারা কি করা হয়। ইমপিচমেন্ট পদ্ধতি আমরা শুনেছি যে যদি আমরা হাইকোর্টের বিচারককে, হাইকোর্ট এর বিচারপতিকে তার পদ থেকে সরাতে হলে, তার পদ থেকে সরানো হয়। কোন পদ্ধতিতে সরানো হয় মনে রাখবে, পরীক্ষায় দেবে যে হাইকোর্টের বিচারপতিকে তার পদ থেকে সরাতে হয় কোন পদ্ধতি দ্বারা সরাতে পারে, সেটা হচ্ছে ইমপিচমেন্ট পদ্ধতি। মাথায় রাখবে ইমপিচমেন্ট পদ্ধতির দ্বারা কি করা হয়, হাইকোর্টের বিচারপতিকে তার পদ থেকে সরানো যায়। আর কি করা যায়, তারপরে লেখো আর কি করা যায়। ইমপিচমেন্ট পদ্ধতি দ্বারা আর কি করা যায়, তাহলে কি বললাম, হাইকোর্টের বিচারপতিকে তার পদ থেকে সরানো যায়, সুপ্রিম কোর্টের বিচারপতিকে তার পদ থেকে সরানো যায় কোন পদ্ধতিতে, ইমপিচমেন্ট পদ্ধতিতে। তাহলে কি বললাম যে হাইকোর্টের বিচারপতিকে সরানো হয় তার পদ থেকে কোন পদ্ধতি দ্বারা সরানো যায়, ইমপিচমেন্ট পদ্ধতিতে। সুপ্রিম কোর্টের বিচারপতিকে তার পদ থেকে সরানো যায় কোন পদ্ধতিতে, ইমপিচমেন্ট পদ্ধতিতে। আরেকটা পয়েন্ট লেখো, আর কি রাষ্ট্রপতি অর্থাৎ প্রেসিডেন্টকে যদি সরাতে হয় তাহলে কোন পদ্ধতি দ্বারা সরাতে হয়, তাহলে প্রেসিডেন্টকে সরাতে হয়, যদি সরানো হয় তবুও কিন্তু এই ইমপিচমেন্ট পদ্ধতি দ্বারাই প্রেসিডেন্টকে অর্থাৎ রাষ্ট্রপতিকেও এই পদ্ধতির মাধ্যমেই তার পদ থেকে সরানো বা হটানো হয়। তাহলে আমরা কি পড়লাম দেখো, আমেরিকা থেকে অর্থাৎ ইউএসএর কাছ থেকে আমরা কী নিয়েছি বললাম, কি নিয়েছি, ফান্ডামেন্টাল রাইট অর্থাৎ মৌলিক অধিকার নিয়েছি, আর কি নিয়েছি, জুডিশিয়াল রিভিউ নিয়েছি, আর কি নিয়েছি, ইমপিচমেন্ট অর্থাৎ ইমপিচমেন্ট পদ্ধতিতে কী করা হয়, ইমপিচমেন্ট পদ্ধতিতে করা হয় হাইকোর্টের বিচারপতিকে তার পদ থেকে সরানো হয়, সুপ্রিম কোর্টের বিচারপতিকে তার পদ থেকে সরানো যায়, এবং রাষ্ট্রপতিকেও তার পদ থেকে সরাতে গেলে আমরা কোন পদ্ধতির মাধ্যমে সরাতে পারবো, সেটা হচ্ছে ইমপিচমেন্ট পদ্ধতি দ্বারা সরানো হয়। তাহলে প্রত্যেকে আশা করি নোট করে নিয়েছো। আর ক্লাসের শিডিউল তো আমি বলেই দিয়েছি, সোম থেকে বুধবার পর্যন্ত এই 3টে দিনই আমি জিকে ডিটেলস ক্লাস করাচ্ছি। আর হচ্ছে তোমাদের বৃহস্পতি শুক্রবার জিকে টাইম থাকছে 12টা থেকেই, আর শনিবার রাত 8টাতে তোমাদের রাজ্য দর্শন ক্লাস। প্রত্যেকে নিয়মিত ক্লাস করবে, নিয়মিত ক্লাস করলে ভালো কিছু শিখতে পারবে। নিয়মিত ক্লাস করো, দেখো 30 মিনিটের ক্লাস, এর বেশি টাইম আমি করাচ্ছি না। আমি তোমাদেরও পড়াশোনা আছে সেই জন্যই, কিন্তু আগামীতে প্রচুর এক্সাম রয়েছে। আমি তোমাদেরকে বারবার বলেছি যে আমি তোমাদেরকে কিন্তু জিআই আর জিকে পার্টটা আমি তোমাদেরকে করাবো। দেখো যে কোনো চাকরি পরীক্ষায়, দেখো 95% চাকরির পরীক্ষাতে 95% চাকরির পরীক্ষাতে কী থাকছে, জিকে থাকছে কত 40, আর জিআই থাকছে 25, তাহলে কত হচ্ছে 65। এই 65-এর জন্য কিন্তু আমি তোমাদেরকে পড়াচ্ছি, ঠিক আছে। এই 65-এর জন্য আমি তোমাদেরকে পড়াচ্ছি। বারবারও আমি বলি যে তোমরা আমার উপর ভরসা রাখো আর নিয়মিত ক্লাস করো, যা কিছু তোমাদেরকে করাচ্ছি সেগুলো নোট করো, তাহলে অবশ্যই ভালো কিছু শিখতে পারবে। কন্টিনিউ ক্লাস করলে একটা ভালো জায়গায় তোমরা যেতে পারবে। দেখো আমি তোমাদের ডিটেলস ক্লাস এই জন্য করাচ্ছি, আমি কোনো মুখস্থবিদ্যা করাচ্ছি না তোমাদের, আমি ডিটেলস ক্লাস করাচ্ছি এই জন্য যাতে তোমরা রিলেট করতে পারো, পরীক্ষা হলে তোমাদের ভুল যেন না যায়, ঠিক আছে। সেই জন্য আমি কিন্তু এইভাবে তোমাদেরকে বুঝিয়ে ক্লাস করাচ্ছি। থ্যাংক ইউ ফর ওয়াচিং।